আমরা শুরু করছি তাহলে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনক্লুসিভিটি। হ্যাঁ, বরাবরের মতো আজকেও আমরা সিবিটি নিয়ে পড়াশোনা শুরু করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে আছেন। আমরা প্রথমে যে বিষয়গুলো জানতে চাই যে এটার মোটামুটি কি আছে ভিতরে। ইনক্লুসিভিটি সিবিএলএম এর ভিতরে মোট 3টা পয়েন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন দি ট্রেনিং অর লার্নিং এনভায়রনমেন্ট। ট্রেনিং অথবা লার্নিং এনভায়রনমেন্টে সিবিটির প্র্যাকটিসটা কিভাবে আমরা করব এটা। এরপরে আছে ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি টু সাপোর্ট ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটিকে সাপোর্ট করার জন্য, সহায়তা করার জন্য আমাদের এই কর্মের পদ্ধতি বা কাজের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সেটা আলোচনায় আছে। আর মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস কীভাবে করা যায়, উন্নত করা যায় আমাদের কাজের যে পদ্ধতি, ট্রেনিং বলে ট্রেনিংয়ের পদ্ধতি, আর পরে কোনো কিছু যদি আমরা শিখতে চাই শিখার পদ্ধতি কীভাবে উন্নত করা যায় সেটা নিয়েই মূলত এই সিবিএলএম এর ভিতরে মোট 3টা পয়েন্টে, এগুলো লার্নিং আউটকাম বলে, এই 3টা পয়েন্ট এর ভিতরে আছে। হ্যাঁ, তার প্রথমেই জানা দরকার ইনক্লুসিভিটি কি। ইনক্লুসিভিটি প্রথমে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটার 3টা মেন ওয়ার্ড এখানে আছে। একটা হচ্ছে রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং। এখানে রিকগনাইজিং মানে মূল্যায়ন করা, যাচাই করা, আর অ্যাকোমোডেটিং মানে ব্যবস্থা করা, ম্যানেজ করা, আর মিটিং মানে এখানে অর্থ হচ্ছে পূরণ করা। অর্থাৎ আমরা যদি লার্নারদের চাহিদা, দেখা যাচ্ছে না, কয়জন দেখতে পাচ্ছেন না? এখনো কি সমস্যা? যার দেখা যাচ্ছে না একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে ইনক্লুসিভিটি বলতে আমরা 3টা ওয়ার্ড দিয়ে সংজ্ঞা দিব, সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে লার্নারদের যে নিডগুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলোকে রিকগনাইজ করে, অ্যাকোমোডেশন করে সেগুলোর পূরণ করা। হ্যাঁ, তাহলে এটা যদি বোঝার ক্ষেত্রে হয় এটা, আর মুখস্থ করার ক্ষেত্রে এই 3টা ওয়ার্ড ইংলিশ দিয়েই তো আপনাকে উত্তরটা দিতে হবে, এটা তো আর বাংলা করতে পারবেন না। সুতরাং আমরা যদি সংজ্ঞাটা ইংলিশেই দিই তাহলে হবে inclusivity means recognizing, accommodating and meeting the learner's needs। ঠিক আছে, তাহলে এটা বললেই সংজ্ঞাটা হয়ে যাবে। অন্তত এইটুকু মুখস্থ করা দরকার, এটা মুখস্থ করেন। তাহলে ইনক্লুসিভিটি টোটাল সব বাদ দেন, এই একটা লাইন তো মুখস্থ করা লাগবে, নাহলে ইনক্লুসিভিটি চ্যাপ্টারটাই তো বাদ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখা যাক কি আছে। ইনক্লুসিভিটি কেন আমরা করি, ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করব, এটা তিনটা পয়েন্ট এখানে আছে। তার প্রথমটা হচ্ছে প্রিপেয়ার লার্নার্স টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি। অর্থাৎ লার্নারদেরকে আপনি প্রস্তুত করবেন কাজের জন্য, তারা আরও ভালো কাজ করতে পারে, ভালো শিখতে পারে, ভালো পারফর্ম করতে পারে। এইভাবে তাদেরকে রেডি করার জন্য ইনক্লুসিভিটি দরকার, যে লার্নার আসার পরেই তারা বুঝবে যে না আমরা তো পারবো। হ্যাঁ, যেমন আপনাদের নিয়ে আজকে আমার যে সমস্যা সেটা হচ্ছে আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে এই আপনারা খুবই হতাশ, ঠিক আমিও এরকম। এখন কথা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে এখন এইটার বুঝাইতে ব্যর্থ হই যে আপনাদের দ্বারা এটা হবে, তাহলে ইনক্লুসিভিটি হলো না। হ্যাঁ, তো আপনারা কিছু অংশ যদি শিখেন আর কিছু অংশ আস্তে আস্তে বুঝেন, আস্তে আস্তে এটা সম্ভব হবে। হ্যাঁ, তো এখন গ্যাপ মানুষের থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, সেই সমস্যা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। আপনার সাপোজ মনে করেন 100% সমস্যা এখন আছেন, তো আপনি যদি আজকে 1% শিখে ফেলেন, 1% শিখে ফেললে কাল থেকে আপনার সমস্যা থাকবে আর 99%। এভাবে করে যদি আপনি 100 দিন লার্নিং করেন, 100 দিন পরে আপনার 1%ও সমস্যা থাকবে না। এই প্ল্যানে আমাদের আগাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে করে লার্নারকে ইফেক্টিভলি যাতে আমি কাজে লাগাতে পারি, সেজন্য তাদেরকে প্রিপেয়ার করার জন্য ইনক্লুসিভিটি লাগবে। এরপরে বেটার সার্ভিস। হ্যাঁ, বলছে প্রোভাইড মোর লার্নার্স অ্যান্ড ক্লায়েন্টস উইথ বেটার কোয়ালিটি সার্ভিস। এই বেটার কোয়ালিটি সার্ভিস এইটা বাস্তবায়ন করার জন্যই, অর্থাৎ সেবার মান যদি আমরা উন্নত করতে চাই, লার্নিংয়ের স্ট্র্যাটেজি যদি ডেভেলপ করতে চাই, তাহলে ইনক্লুসিভিটি লাগবে। শুধু শিখাইতে পারতেছেন বিষয়টা এরকম না, এর
ছাড়া অতিরিক্ত কিছু একটা আছে যেটা করলে সবাই সমান সমানভাবে শিখতে পারবে, ওইটা ইনক্লুসিভিটি। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে এনশিওর ইট মিটস দ্য অব্লিগেশনস অ্যারাইজিং আউট অফ লেজিসলেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের যে দায়বদ্ধতা, নিয়ম অনুসারে স্ট্যান্ডার্ড অনুসারে এই ট্রেনিংটা বাস্তবায়ন করার যে একটা দায়বদ্ধতা আছে, সেটা সেটা এটা পূরণ করবে। অর্থাৎ আমরা যারা ইনক্লুসিভিটি মানব, তারা এই জাতির কাছে, লার্নারদের কাছে দায়বদ্ধ যে তাদেরকে আমরা শিখাবোই শিখাবো, এটা হচ্ছে বিষয়। তাহলে ইনক্লুসিভিটি মানলে এই সুবিধাগুলো আমাদের পাওয়া যাবে। এই জন্য আমরা ইনক্লুসিভিটিকে আমাদের সিবিটি এনভায়রনমেন্টে বাস্তবায়ন করতে চাই। আচ্ছা, এরপরে আছে কিভাবে করবেন তাহলে সিবিটি। আমরা বুঝলাম যে ইনক্লুসিভিটি যদি বাস্তবায়ন হয় তাহলে সব লার্নাররা সমান সমান সুবিধা পাবে, সবার পারফরমেন্স উন্নত হবে। হ্যাঁ, অনেক সুবিধা আমাদের আছে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা কিভাবে এটা করব। এটা কিভাবে করব যদি আমরা বলতে চাই, তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে ব্যক্তিগতভাবে কিছু পার্থক্য আছে, যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। মানুষ টু মানুষের যে বিভেদ, এই ভিন্নতা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই কথাটা প্রথম কাজ, যে আপনি লার্নারদেরকে আগে ভাগ করবেন কার কি ধরনের সমস্যা। ভালো ছাত্র, দুর্বল ছাত্র, এরপরে হচ্ছে মিডিয়াম ছাত্র, এরপরে প্রতিবন্ধী, এরকম ভাগ ভাগ করে অনেকগুলো যতগুলো ক্যাটাগরি করা দরকার সেগুলো আপনারা আগে ডিফারেন্স বের করবেন। তারপরে কি হবে, ইন্টিগ্রেটিং দি প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি ইনটু ইওর ওয়ার্কপ্লেস। তাহলে তাদের উপরে আপনি কি করবেন, ইনক্লুসিভিটির যে মূল নীতি আছে সেই মূল নীতি অনুসারে তাদেরকে সুবিধা প্রদানের জন্য, ম্যানেজমেন্ট করার জন্য এই মূলনীতিগুলো তাদের উপরে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আছে ইউজিং অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। তাহলে অ্যাক্সেস ইকুইটি মানে হচ্ছে এই যে মানুষের যে বিভেদ আছে, বিশেষ করে এটা জেন্ডার ডিফারেন্স, যেটা মহিলা এবং পুরুষ, এই যে পার্থক্য, মহিলা পুরুষের যে সামাজিক মর্যাদার যে নিয়ে যে দ্বন্দ্ব, সেগুলো নিয়ে একটা পলিসি আছে, সেটাকে অ্যাক্সেস এবং ইকুইটি পলিসি বলে। তো এই অ্যাক্সেস এবং ইকুইটি পলিসিটাকে আপনি মূল্যায়ন করে কিভাবে ওইটা ম্যানেজ করে সেই পলিসিতে উল্লেখ করা আছে, যে আপনি যখন এই কো এডুকেশন হবে, কো লার্নিং হবে, পুরুষ মহিলা উভয় ধরনের ক্লায়েন্ট থাকবে, সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। হ্যাঁ, যাতে করে উভয় পক্ষই, মহিলা পুরুষ উভয় পক্ষই যাতে সমান সমানভাবে আপনাদের কাছে শিখতে পারে, এটা কিভাবে করবেন, সেই পলিসিকে অ্যাক্সেস সিকিউরিটি পলিসি বলে। যেগুলো এটাও অ্যাপ্লাই করতে হবে ইনক্লুসিভিটি ইমপ্রুভ করার জন্য। এরপরে ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স। এই যে ভিন্ন ভিন্ন মানুষ, তাহলে তাদের কার সাথে কি কথা বললে, কার সাথে কি কথা বললে সে এটা ভালোভাবে নিবে, তার জন্য এটা ইফেক্টিভ হবে, ওই ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের ব্যবহার করা শিখতে হবে। হ্যাঁ, কারো কারোর সাথে আঞ্চলিক ভাষায় কথা বললে ভালো হতে পারে, কারো কারোর সাথে এই একদম খাঁটি বাংলায় কথা বললে ভালো হতে পারে, কোনো কোনো আঞ্চলিক শব্দ আছে ব্যবহার করলে অনেক সময় এটা কাজে দেয়। এই ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, আবার কারো ক্ষেত্রে ইংলিশে ভালো, কারো ক্ষেত্রে বাংলায় ভালো, এরকম যে ল্যাঙ্গুয়েজ আমার সেন্সিটিভ হবে, তাদের জন্য উপযোগী হবে, সেটা আমরা ব্যবহার করব। এরপর আছে মডারেটিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স। আমাদের ইনক্লুসিভিটিতে আমরা নিজেদেরকে মডেলে পরিণত করব, যে আমরা ইনক্লুসিভিটি ছাড়া আমাদের ট্রেনিংয়ে চালাই না। হ্যাঁ, এইটা তাহলে এগুলো করলে কি হবে, আমাদের ইনক্লুসিভিটি ইমপ্রুভ হবে। হ্যাঁ, এরপরে আছে ওই যে আগের স্লাইডে যেটা বলেছিলাম, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, জনে জনে যে পার্থক্যগুলো আছে, কি কি ক্ষেত্রে পার্থক্য থাকে, এগুলো দিয়ে আমরা আমাদের লার্নারদেরকে ভাগ করে ফেলবো। প্রথম হচ্ছে লার্নিং ডিফারেন্স, তার যে জানাশোনার যে কম বেশি আছে, কেউ বেশি জানে, কেউ কম জানে, কেউ সহজে শিখে, কেউ আস্তে শিখে, এটা ডিফারেন্স বের করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমেরেসি, এগুলো ক্ষেত্রেও পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, এরপরে কালচারাল ব্যাকগ্রাউন্ড, এরপরে সোসিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এরপরে বয়স, জেন্ডার, এগুলো নিয়ে পার্থক্য আছে। এরপরে সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এম্পেয়ারমেন্ট, অর্থাৎ শারীরিক এবং মানসিক যে অসঙ্গতি সেগুলো হতে পারে। ফিজিক্যাল ডিসএবিলিটি, শারীরিকভাবে ডিসেবল যারা, প্রতিবন্ধী যারা। এরপরে মেডিকেল কন্ডিশন থাকতে পারে, বিভিন্ন মেডিকেল ইস্যু থাকতে পারে। হ্যাঁ, এগুলো দিয়ে কার কি সমস্যা, এই ব্যক্তিগতভাবে এই সমস্যাগুলো কারো না কারো মধ্যে থাকতে পারে, আবার কারোর মধ্যে নাও থাকতে পারে। আমার দায়িত্ব হচ্ছে আমার লার্নিং সেশনে
যে সকল লার্নার আছে তাদের ভিতরে কারো যদি এই টাইপের প্রবলেম থেকে থাকে, আমার দায়িত্ব হচ্ছে সেটা খুঁজে বের করা। এটা হচ্ছে এই রিকগনাইজিং। তারপরে সেই সমস্যা সমাধানের জন্য কি সাপোর্ট দেওয়া দরকার সেটা করা হচ্ছে অ্যাকোমোডেটিং। এই দুইটা যদি আমরা করতে পারি তাহলে সবাই যে সুবিধাটা পেল, এটা নামে হচ্ছে মিটিং দি নিড। এই তিনটা মিলে ইনক্লুসিভিটি হয়। তাহলে সর্বপ্রথম আমাদের এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা, সেটা খুঁজে বের করতে হবে। এখন এই জায়গাতে এই পয়েন্টগুলোতে তো মুখস্থ ছাড়া উপায় নাই। পয়েন্টগুলো তো মুখস্থ করবেন। পয়েন্ট মুখস্থ করার পরে যদি কোনো পয়েন্টের ব্যাখ্যা বুঝতে আপনার অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা কথা বলবো। আচ্ছা, এরপর আসেন ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। এটা নিয়ে নতুন কথা বলার দরকার আছে বলে আমরা মনে করি না, কারণ এই 5-6 ধরনের পিপল নিয়ে আমরা বারবারই কথা বলছি যে কিছু স্পেশাল মানুষ আছে, কিছু পার্টিকুলার মানুষ আছে, কিছু বিশেষ মানুষ আছে, কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। যে ভাষাতেই বলেন জনগোষ্ঠী তারাই। একটা হচ্ছে মহিলারা, এই যেখানে মহিলারা হচ্ছে অবহেলিত। অনেক সমাজে মহিলারা অবহেলিত আছে, সব জায়গায় না। সেই মহিলাদেররা এই গ্রুপের সদস্য। এরপরে আছে লো লিটারেসি নিউমেরেসি, অর্থাৎ কম লিখতে জানে, কম পড়তে জানে, কম হিসাব জানে, এই টাইপের মানুষ। এরপর ডিজেবল মানুষ, রিমোট এরিয়ার যারা মানুষ বা একদম বেশি গ্রামের মানুষ, দূরের মানুষ। আর হচ্ছে যুবক সমাজ, যারা বিপদগামী হয়ে গেছে, যারা বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, এই টাইপের যুবকরাও এই পার্টিকুলার নিডস বলি আর আন্ডার প্রিভিলেজ গ্রুপ বলি, এই গ্রুপের সদস্য তারা। এদের জন্য আবার সাপোর্ট লাগবে। তাহলে এদের জন্য কি সাপোর্ট দরকার খেয়াল করে দেখেন। এদের জন্য সাপোর্ট লাগবে হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট। তাহলে যেহেতু এখানে বিভিন্ন সমস্যাওয়ালা মানুষ আছে, তাহলে এদের জন্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে বসার ব্যবস্থা, কাজের জায়গা, টেবিলের উঁচু নিচু ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাদের ছোট বড় এদিক সেদিক লাগতে পারে। হ্যাঁ, এটা বলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ যে সকল ভৌত জিনিস দিয়ে আমরা এই কাজ করি। এর সাথে আছে হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, এটার অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। হ্যাঁ, যে সে শিখবে কিভাবে। এখন যদি কোনো একজন ক্যান্ডিডেট সে কানে শোনে না অথবা কম শোনে, তাকে যদি আপনি এরকম লেকচার দিয়ে দিয়ে বুঝাতে চান তাহলে তো হবে না। তাকে ছবি দেখাতে হবে, তাকে ভিডিও দেখাতে হবে। হ্যাঁ, এরকম দেখালে হবে। অ্যাসেসমেন্টের বেলাতেও তাই। যে কথাই বলতে পারে না, এখন যদি তাকে আপনি ওরাল কোশ্চেন করেন তো সে উত্তর দিবে কি? তাকে আপনি ছবি আঁকতে বললে সে এঁকে দিতে পারবে, এরকম বিষয় আছে। তাহলে এগুলো অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। অশিশু নিয়েও তো অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। হ্যাঁ, দেখা যাবে যে এক জায়গায় অ্যাসেসমেন্ট হচ্ছে, সেখানে ধুলাবালি আছে, কিছু ক্যান্ডিডেট আছে যাদের ধুলাতে গেলে মারাত্মক হাসি আসে, তো তাকে আপনি ওই জন্য মাস্কের ব্যবস্থা করতে হবে। এরকম ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে যে ভাষাতে আপনি অ্যাসেসমেন্ট নিচ্ছেন সেই ভাষা সে ভালো মতো বুঝে না। আপনি একদম পাহাড়ে গেছেন, প্রত্যন্ত এলাকায় গেছেন, সে হয়তো বাংলাটাই খুব ভালো বুঝে না। আবার এখন যদি প্রশ্ন হয় ইংলিশে, তাহলে তো সে পারবে না। তখন তাকে ইন্টারপ্রেটর দিয়ে সেই ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে অন্য ভাষায় অনুবাদ করে দেওয়া লাগতে পারে। লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ইস্যুস একই ব্যাপার, যে কারো যদি এই অক্ষর জ্ঞান, নম্বর জ্ঞান কম থাকে, দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রেও তাকে এটা বুঝাই দেওয়া লাগতে পারে। আর অতিরিক্ত সময় এবং সাপোর্টও লাগতে পারে। তাহলে এই ব্যবস্থাগুলো হচ্ছে পার্টিকুলার নিড। এই যে আগের স্লাইডে যেটা ছিল যে 5 ধরনের মানুষ স্পেশাল নিড বা পার্টিকুলার নিড যুক্ত, বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য এই ম্যানেজমেন্টগুলো করতে পারলে ইনক্লুসিভিটি হবে। আচ্ছা, এরপরে আছে কি প্রিন্সিপাল। ইনক্লুসিভিটির মূল নীতিটা কি? এখানে দেখেন প্রিন্সিপালটা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে প্রথম কথা হলো লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ টু লার্নিং, অর্থাৎ আমরা যে লার্নিংটা দিচ্ছি এটা লার্নারদেরকে কেন্দ্র করেই ডিজাইন করতে হবে, তাদেরকে কেন্দ্র করেই ডেলিভারি হবে। আমাদের এটা কোথাও বাস্তবায়ন নাই। হ্যাঁ, এটা যদি হতো তাহলে যেটা হতো যে লার্নাররা এসে তারা পছন্দ করতে পারতো যে আমি আজকে আমার সিবিএলএম এর 10টা পয়েন্ট আছে, 10টা জব আছে, আমি কোন জবটা করব, তার পছন্দ অনুযায়ী এটা সিদ্ধান্ত হতো। কিন্তু এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা ডিজাইন করে দেই যে আজকে এই ক্লাসটা হবে, এই ক্লাসে যা হবে সেটাই লার্নাররা শিখবে, তার সিদ্ধান্তের কোনো দাম নাই। কিন্তু ইনক্লুসিভিটি মানতে গেলে তার মতামত অনুসারেই লার্নিংটা চলবে। আমি সিলেবাস দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ফস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ মানুষের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে আমরা প্রতিপালন করব বা মেনে নেব।
এবং সেই স্বাধীনতাকেই তা আমরা সহযোগিতা করতে চাইবো, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তাদেরকে জোর করে কিছু করার নাই, তার স্বাধীনতা অনুযায়ী তারা শিখবে। আচ্ছা, এরপরে আছে সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন। যদি কোনো জবের ক্ষেত্রে এরকম হয় যে একটা জব করতে হবে, তাহলে জব করতে গেলে তাকে তো সুযোগ দিতে হবে। হ্যাঁ, তাকে কাজের সুযোগ দিতে হবে, প্র্যাকটিসের সুযোগ দিতে হবে। আমি খেয়াল রাখবো আমি যেন সকল লার্নারকে সমান সমান সুযোগ দিই। এমন যেন না হয় যে কি যারা ভালো পারে তারা করে জবটা শেষ করে দিল, যারা দুর্বল তারা চান্সই পাইল না। এরকম যেন না হয়, সবার জন্য সমান সুযোগ দিতে হবে। এরপরে আছে হচ্ছে ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন অ্যান্ড সাকসেস। তাহলে এই পার্টিসিপেশন, অংশগ্রহণ এবং সফলতার জন্য এই সুযোগ তৈরি করে দিতে হবে। টিচাররা যদি সময় সুযোগ না দেয়, ট্রেনার যদি সুযোগ না দেয়, তাহলে লার্নাররা কিভাবে পারবে? তাহলে আমি সুযোগ করে দিব। কেউ খুব দুর্বল থাকতে পারে, প্রয়োজনে বলা হবে যে ঠিক আছে তুমি সবারটা হয়ে গেলে তুমি আলাদা আলাদা করে ভিন্নভাবে নিজে স্পেশাল প্র্যাকটিস করো, তাও যেন তোমার রেজাল্টটা ভালো আসে, এরকম করে দেওয়া। এরপর এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস টু লার্নিং। কোঅপারেটিভ অ্যাপ্রোচের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ লার্নাররা যারা আছে দেখবেন অনেক সময় এরকম হয় যে আমরা যতই পড়াতে চাচ্ছি তার মাথায় ঢুকছে না, কিন্তু তার বন্ধু একজন, তার ক্লাসমেট একজন, তার কথাই কিন্তু সে বুঝে যাচ্ছে। এই জন্য মাঝে মধ্যে এই কোঅপারেটিভ অ্যাপ্রোচ দিতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রুপে বসা দিতে হবে, অথবা তাদেরকে দুইজনকে একসাথে বলতে হবে ঠিক আছে এই দুইটা প্রশ্ন আছে, তোমরা দুইজন মিলে আলোচনা করো, আলোচনা করে দেখো যে এটা সমাধান করা যায় কিনা, দেখা যাবে যে অনেক সময় হয়ে যায়। এরপরে সাপোর্টিং, এনকারেজিং অ্যান্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস। প্রত্যেকে যাতে কন্ট্রিবিউট করতে পারে ব্যক্তিগতভাবে, জনে জনে সবাই যেন এই অংশগ্রহণ করে, এবং তাদেরকে যদি আমরা মূল্যায়ন করি এবং তাদেরকে সাপোর্ট করি, উৎসাহ দেই, তাহলে কিন্তু সবাই লার্নিংয়ের জন্য উৎসাহী হবে। এরপর মোটিভেটিং লার্নার্স থ্রু চেঞ্জ। তার ভিতরে যে পরিবর্তনটা আপনি দেখছেন, একসময় কিছুই পারতো না, এখন সে কিছু না কিছু পারে। এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা তাকে দেখিয়ে দিয়ে যে তুমি এই যে এই পয়েন্টে ছিলা, এখন এই পয়েন্টে আছো, তোমার এই ডেভেলপটা হয়েছে, এটা দিয়ে তাকে আপনি এনকারেজ করেন যে না তোমার দ্বারা হবে, যেহেতু কিছু পরিবর্তন হচ্ছে। আর ফাইনালি হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করলেও এই ইনক্লুসিভিটির এস্টাবলিশমেন্ট হয়। এখন এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আবার আরেকটা পড়া আছে, সেটা হচ্ছে এই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, তো রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি? এটা হচ্ছে টেকিং অ্যাকাউন্ট দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি অ্যান্ড নিউমেরেসি রিকোয়ারমেন্ট। তাহলে ওই ক্যান্ডিডেটদের কার কি চাহিদা আছে, ল্যাঙ্গুয়েজের নাকি লিটারেসির নাকি নিউমেরেসি, যেটা দরকার আছে সেটাকে আগে আইডেন্টিফাই করা। হ্যাঁ, এরপরে প্রোভাইডিং পার্সোনাল সাপোর্ট। পার্সোনাল সাপোর্ট দেয়া, এরকম না যে সবার জন্য একই রকম ব্যবস্থা না। যার যে সমস্যা, কেউ এসে বললো স্যার আমার তো আজকে এই যে হাতে ব্যথা লিখতে পারবো না, তখন তাকে আপনি বললেন ঠিক আছে তুমি লেখার দরকার নেই, আমি এই যে দিছি এটা দেখে দেখে মুখস্থ করো, এরকম এরকম হতে পারে। হ্যাঁ, অথবা আরেকজনকে দিয়ে লেখাই দিলেন যাতে সে বাড়ি যেয়ে পড়তে পারে। ইউজিং অ্যাডাপটিভ টেকনোলজি অর স্পেশাল ইকুইপমেন্ট। অনেক সময় অ্যাডাপটিভ টেকনোলজি অর্থাৎ ভিজুয়াল পোস্টার্স, এরপরে এই চার্টস, হ্যাঁ ভিডিওস, এগুলো দিয়েও অডিওস, এগুলো দিয়েও তো অনেক সময় তাদেরকে শেখার ব্যবস্থা করা যেতে পারে। কেউ একজন লেকচার শুনে হচ্ছে না, সে ভিডিও দেখলে হয়ে যায়। কেউ একজন ভিডিও দেখলে হচ্ছে না, অডিও শুনলে হয়ে যায়। হ্যাঁ, এরকম অনেক সময় ছবি আঁকায় দিলে হয়ে যায়, এগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে শিডিউল ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট সেশন। অ্যাসেসমেন্ট সেশনগুলো ফ্লেক্সিবল করে। এখন ওই যে রিমোট লার্নার যারা, তারা তো দূরে থেকে আসতে দেরি হবে, তারা যদি বলা যায় ঠিক আছে যারা দূরে থেকে আসবে তাদের অ্যাসেসমেন্ট শুরু 11টায় হবে, অসুবিধা নেই, আর যারা কাছে তাদের 9টায়, এরকম করা যেতেই পারে ইচ্ছা করলে। তারপর প্রোভাইডিং অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল ইন এ ভ্যারাইটি অফ ফরম্যাটস। অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল আমরা যেগুলো ডিজাইন করতেছিলাম, এগুলো বিভিন্ন ফরম্যাটে যদি হয়, ভিন্ন ভিন্ন ফরম্যাটে, যাতে করে যে কোনো থেকে তারা ব্যবহার করতে পারে, এটা করলেও তাদের সাপোর্ট হতে পারে। এরপরে কনসিডারিং এজ, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়ন, এগুলো তাহলে বয়স, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, ধর্ম, এগুলোকে যদি আপনি বিবেচনায় আনেন, আর এগুলো নিয়ে যদি কারো সমস্যা থাকে তাদেরকে সাপোর্ট দেন যে না সমস্যা নাই, এটা ব্যাপার না। যারা এটা নিয়ে রিয়াকশান দেখায় তাদেরকে বুঝান, তাহলে যদি কথাগুলো নিয়ে কেউ ডিস্টার্ব না করে, বিরক্ত না করে, তাহলেও কিন্তু এই তাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর প্রোভাইডিং এনি প্রপোজড অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস।
তাহলে অ্যাসেসমেন্ট মেথড এবং টুলস যেগুলো আমরা কথা বলছিলাম, এগুলোর ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে ওই টাইপের অ্যাসেসমেন্ট মেথড এবং টুলস আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, যেটা তাদের জন্য সুবিধা হবে। এই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের পয়েন্টগুলো। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলোই এক একটা প্রশ্নের উত্তর, এবং প্রশ্নের ভিতরে উপরে যে নীল রঙের ভিতরে যে লেখাগুলো দেখতেছেন, এটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে থাকবে। আমরা যখন প্রশ্ন দিব তখন এটা আপনারা পাবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই মোটামুটি ছিল এই সিভিএলএম এর আলোচ্য বিষয়। হ্যাঁ, এখন আপনারা